চলুন আমরা সবাই গল্প শুনি সেই আগের দিনের মতো। শুনছেন মিষ্টি আসর। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে চলুন আমরা সকলে যাই সেই গল্পের দেশে। বিচিত্র আমাদের এই দেশ, রোমাঞ্চ রহস্যে ভরা। বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প আমি মিষ্টি আসরের মাধ্যমে আপনাদের কাছে পরিবেশন করব। কিন্তু আজকে যেটা পরিবেশন করব সেটা হচ্ছে উত্তম কুমারের জীবনপঞ্জি। উত্তম কুমার আমার বা আপনাদের কাছে সকলের প্রিয় মানুষ, তাই তার 24শে জুলাই মৃত্যুবার্ষিকী। সেই কারণে আমি এই জীবনপঞ্জিটা আপনাদের কাছে তুলে ধরলাম। এটি লিখেছেন রিন্টু চ্যাটার্জি। তাহলে চলুন শুনি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। উত্তম কুমার আমার বা আপনাদের সকলের মনের মণিকোঠায় জড়িয়ে রয়েছে। 1926 সালে 3রা সেপ্টেম্বর শুক্রবার আইরিটোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন উত্তম কুমার। দাদামশাই নামকরণ করে রেখেছিলেন উত্তম। বাড়ির নাম ছিল অরুণ। মাত্র 1.5 বছর বয়স তখন কুম্ভ মেলা থেকে এক সাধু এসেছিলেন তাদের বাড়িতে। ছোট্ট শিশু দোলায় শুয়ে। সাধু কাছে যেতেই শিশু এক গাল হেসেছিল। তাই দেখে ওই সাধু বলেছিলেন, এ শিশু তার হাসি দিয়েই ভুবন ভোলাবে। তার কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। 4টি দশক ধরে তিনি আবাল বৃদ্ধ বনিতার হৃদয় জয় করেছিলেন তার সেই প্রাণ জুড়ানো হাসি ও অনবদ্য অভিনয় দিয়ে। সাফল্য কিন্তু তার সহজে আসেনি। অন্নপ্রাশনে এই চাটুর্যে বাড়িতে ঘটা করে অন্নপ্রাশনের নিয়ম ছিল না। 6 মাস বয়সে নারায়ণের প্রসাদ মুখে এনে দেওয়া হতো। উত্তম কুমারের শিক্ষা শুরু হয় চক্রবেড়িয়া স্কুলে। পড়েন তিনি ক্লাস 7 পর্যন্ত। ক্লাস 8-এ ভর্তি হন সাউথ সুবারবন মেইন স্কুলে। চক্রবেড়িয়া স্কুলে পড়ার সময় শখের থিয়েটার করেন রবীন্দ্রনাথের মুকুট। 10 বছর বয়সে স্কুলে গয়াসুর নাটক অভিনয় করে তিনি প্রথম মেডেল পেয়েছিলেন। 1939 সালে 13 বছর বয়সে তার উপনয়ন হয়। 1942 সালে সাউথ সুবারবন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। কমার্স নিয়ে ভর্তি হয়েছিলেন গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে। এই বছর থেকেই নিদান ব্যানার্জির কাছে সঙ্গীতের তালিম শুরু হয়। 1944 সালে পোর্ট কমিশনার্স অফিসে খিদিরপুর ডকে ক্যাশিয়ারের চাকরি পান। এই সময় চক্রবেড়িয়া মনোরমা স্কুলে গানের শিক্ষকতা করতেন। সেই সময় গৌরী দেবীর সঙ্গে তার প্রথম আলাপ হয়। প্রথম তিনি ছবি শুটিং করেন 1947 সালে মায়াডোর হিন্দি ছবির জন্য ভারত লক্ষ্মী স্টুডিওতে। তখন তিনি পারিশ্রমিক দৈনিক 5 শিকে করে পান। প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন 1949 সালে কামনা ছবিতে। পরিচালক করেন নবেন্দু সুন্দর ব্যানার্জি। নায়িকা ছিলেন ছবি রায়। পারিশ্রমিক পেতেন 1,500 টাকা। নাম বদল করে দিগম্বর চ্যাটার্জির মর্যাদা ছবিতে অরুণ কুমার হলেন অরূপ কুমার। 1950 সালে 1 জুন 24 বছর বয়সে গৌরী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এই বছর এমপির স্টাফে আর্টিস্ট হিসাবে 400 টাকা মাইনেতে যোগ দেন। 7 সেপ্টেম্বর 1951 সালে তার পুত্র গৌতমের জন্ম হয়। প্রথম সংবাদপত্রে প্রশংসা পেয়েছিলেন আনন্দবাজার পত্রিকা থেকে সঞ্জীবনী ছবির জন্য। প্রথম তার হিট ছবি ছিল 1952-তে বসু পরিবার ছবিটাতে সুখেনের চরিত্রে অভিনয় করে। সুপ্রিয়ার সঙ্গে তার প্রথম অভিনয় দাদার চরিত্রে। তিনি 1952 সালে পোর্ট কমিশনার্সের চাকরি ছেড়ে দিয়েছিলেন। ফিল্মে আত্মনিয়োগ করেন। 1953 সালে 74.5 ছবিতে উত্তম সুচিত্রার প্রথম জুটি। 1953 সালে স্টার থিয়েটারে শ্যামলী নাটকে অনিলের ভূমিকায় অভিনয় করেন তিনি। নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি। শেষের দিকে সাময়িকভাবে স্টার থিয়েটার
ত্যাগ করেন। প্রথম নায়কের ইমেজ হয় 1954-তে অগ্নি পরীক্ষা ছবিতে। উত্তম সুচিত্রা জুটি অসম্ভব জনপ্রিয় হয়, আর উত্তম কুমারের রোমান্টিক ইমেজও গড়ে ওঠে। 1955 খ্রিস্টাব্দে আবা স্টারে শ্যামলী নাটকে অভিনয়। 10ই নভেম্বর শেষ রজনী পর্যন্ত অভিনয় করেন তিনি। ছবিতে নিজের কণ্ঠে গান গেয়েছিলেন 1956 সালে নবজন্ম ছবিতে। 1957 সালে হারানো সুর ছবির প্রযোজক করেন তিনি প্রথম দৈত্য ভূমিকায় অভিনয় করেন 1957-তে তাসের ঘর ছবিতে। প্রথম তার রঙিন ছবি 1957 সালে পথে হলো দেরি। 1959 সালে 7ই ডিসেম্বর তার পিতা সাতকড়ি চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। সত্যজিৎ রায়ের ছবিতে 1966 সালের নায়ক ছবি তার প্রথম হয় অরিন্দমের চরিত্রে। আবার প্রথম চিত্র পরিচালনা করেছিলেন শুধু একটি বছর ছবিতে। 1966 সালে নায়িকা ছিলেন সুপ্রিয়া দেবী। 1966 সালে কাল তুমি আলেয়া ছবিতে সুর সংযোজনা করেন তিনি। 1966 সালে বার্লিন নায়ক ছবির জন্য সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম বিদেশ যাত্রা করেন তিনি। 1967 সালে নিজের প্রযোজনায় ছোটি সি মুলাকাত ছবিতে অভিনয় করেন। নায়িকা ছিলেন বৈজন্তী মালা। 1967 সালে চিড়িয়াখানা ও অ্যান্টনি ফিরিঙ্গি ছবির জন্য ভরত পুরস্কার পান তিনি। উত্তম কুমারের প্রিয় কিছু জিনিস হলেন, প্রিয়জন হলেন মা, প্রিয় অভিনেতা মার্লন ব্র্যান্ডো, রিচার্ড বার্টন, পিটার ওটুল, প্রমথেশ বড়ুয়া, অশোক কুমার, দিলীপ কুমার। প্রিয় অভিনেত্রী ছিলেন অড্রে হপবর্নে, মীনা কুমারী। নিজের নায়িকা হিসাবে পছন্দ করতেন সুমিত্রা দেবী, সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি। প্রিয় গায়ক ছিলেন তার ওস্তাদ ওয়ারে গোলাম আলী খাঁ, ডিভি পালুস্কর, শচীন দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়। গায়িকা ছিলেন বেগম আক্তার, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি। প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর প্রিয় গান ছিল এ মনিহার আমার নাহি সাজে, আর ছিলেন জেনে শুনে বিষ করেছি পান। তার প্রিয় রং ছিল সাদা। তিনি পোশাক পরতে ভালোবাসতেন। সব থেকে প্রিয় ছিলেন ধুতি পাঞ্জাবি। তার প্রিয় ক্লাব ছিল মোহনবাগান। তার প্রিয় খাবার ছিল চিংড়ি মাছ, লঙ্কা মুরগি, চাইনিজ ও কন্টিনেন্টাল। তার প্রিয় রেস্তোরাঁ ছিল ওবেরয় গ্র্যান্ডের পলিনেবেও আর বারবেকিউ। উত্তম কুমার ছিলেন ফ্যাশন মডেল 70-এর দশকের মাঝামাঝি সময়। সেই সময় মহানায়ক উত্তম কুমারকে সেই অর্থে ফ্যাশন মডেল হিসাবে দেখা গেল। আজকের প্রজন্ম বা এই চলমান 9-এর দশকের সাজবিলাসী বাঙালি যৌবন কিংবা পড়ন্ত বেলার পৌরুষ ধাক্কা দেওয়া ধুতি বলতে যে বস্তুটিকে মাঝে মাঝে কোনো উৎসব উপলক্ষে অঙ্গে তুলে নেয়, সেই ধাক্কা দেওয়া প্রিন্টেড ধুতিকে জনপ্রিয় করে তোলার জন্যই অধুনা সুপ্রসিদ্ধ পোশাক বিপণী সংস্থা আনন্দ উত্তম কুমারকে মডেল হিসাবে বেছে নিয়েছিলেন। আনন্দের পক্ষ থেকে উত্তম কুমারের কয়েকটি নান্দনিক ধুতি পরা ছবি তোলা হয়েছিল সে সময়ে। তুলেছিলেন চিত্রগ্রাহক তারাপদ ব্যানার্জি। শুধু তোলা নয়, পুজো সংখ্যা আনন্দলোক পত্রিকায় সে রঙিন ছবিগুলি কয়েক পাতা জুড়ে ছাপা হয়েছিল। নানা রকম পোজে তোলা ছবিগুলিতে কোথাও উত্তম চওড়া পাড় ধাক্কা দেওয়া ধুতির কোচাকে কার্পেটের ওপর আলগোচে ছড়িয়ে দিয়ে বই পড়তে ব্যস্ত, পাশে চায়ের কাপ, কোথাও সোফায় বসে বিলাসী বিভঙ্গে, আবার কোথাও বা নিছক দাঁড়ানো বাঁ হাতের মুঠোয় সেই ধুতির কোচাটা ধরা। সেই ছবিগুলির তলায় ক্যাপশন ছিল উত্তম কুমার মনে প্রাণে বাঙালি। বেশিরভাগ সময়ই কি বাড়িতে কি কোনো সামাজিক অনুষ্ঠানে উনি ধুতি পরতেই ভালোবাসতেন। তার পরনে প্রিন্টেড ধুতি, যা একেবারেই নতুন। সে বছরের পুজো সংখ্যা আনন্দলোক নাকি বাড়তি জনপ্রিয় হয়েছিল শুধু ছবির ফিচারটির জন্য। এসব ছাড়া রাসেল স্ট্রিটের আনন্দ শোরুমে মহানায়কের ওই প্রিন্টেড ধুতি পরা সুদৃশ্য কাট আউট রাখা হয়েছিল দীর্ঘদিন। আর বলা বাহুল্য, তারপর থেকেই ওই প্রিন্টেড ধুতি রমরমা।
সেই রমরমা তো এখনও সমানভাবে নিরবধি। চশমার প্রসঙ্গ আগে এসেছে একবার, তবে সেটা জীবন মৃত্যুর বিশেষ ধরনের সানগ্লাস। পরে নবরাগে পালিশ করা সামান্য চওড়া একটু চৌকো ধরনের সানগ্লাস পরেন উত্তম কুমার, সেটাও জনপ্রিয়তা পায়। আর সাধারণ চশমার ক্ষেত্রে এখানে পিঞ্জরের চৌকো কালো ফ্রেম, বিকেলে ভোরের ফুলের বেদানা রঙের ডিম্বাকৃতি ফ্রেম আলোড়ন তুলেছিল। পরবর্তী সময়ে সেই ভাবনা একটি স্টাইলে রূপান্তরিত হয়েছে, উত্তম কুমার স্টাইল। এক যুগ পরও তার ছবি পুনর্মুক্তি পেলে হাউসফুল বোর্ড ঝোলানো হয়। তার জনপ্রিয়তা ঘিরে গল্প আছে অসংখ্য। 1957 সাল, উত্তম কুমার তখন জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন। উত্তম সুচিত্রা জুটির আর এক নাম তখন সাফল্য। মাত্র 1.5 মাস আগে মুক্তি পেয়েছে ওদের জুটির দুর্দান্ত ছবি অজয় করের হারানো সুর। 50 দশকের যৌবন উত্তম সুচিত্রার মধ্যে নিজেদের খুঁজতে শুরু করেছে আবেগের তাড়নায়। ঠিক এই সময়ে বহু বিজ্ঞপিত হয়ে মুক্তি পেল কার্তিক চট্টোপাধ্যায়ের পরিচালিত চন্দ্রনাথ। ছবির প্রযোজক শচীন্দ্রনাথ বারিক জানতেন কাকে বলে বিজ্ঞাপন দেওয়া। গোটা কলকাতা শহরে চন্দ্রনাথের অভাবনীয় বিজ্ঞাপন করা হয়েছিল। সেই সঙ্গে যুক্ত হয়েছিল এক চমক, মেট্রোই প্রথম বাংলা ছবি। সত্যি সত্যি চন্দ্রনাথ এর আগে কোনো বাংলা ছবি মেট্রোর মতো অভিজাত প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। কোনো বাংলা ছবির প্রযোজক ভাবতেও পারেনি মেট্রোর মতো প্রেক্ষাগৃহে বাংলা ছবি চালানো যায়। কারণ 1957 সালে স্বাধীনতার মাত্র 10 বছর পরেও মেট্রো তখনও ইংরেজি ছবির প্রাণকেন্দ্র। সেখানকার দর্শকেরা বেশিরভাগই ইংরাজি ভাষা। সেই মেট্রোতে মুক্তি পেল চন্দ্রনাথ, সঙ্গে রইল দর্পণা, ইন্দিরা, প্রাচী। সেই চন্দ্রনাথকে ঘিরে সৃষ্টি হলো উন্মাদনা। যেদিন ছবিটির প্রথম অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়, টিকিট কাটার দর্শকদের লাইন মেট্রোর টিকিট ঘর থেকে শুরু করে পৌঁছে গেল সুরেন ব্যানার্জি রোড পর্যন্ত, যে প্রেক্ষাগৃহে বাঙালি মহিলারা প্রায় যেতেনই না বলা চলে। প্রেক্ষাগৃহের সামনে যত দর্শক টিকিট কাটতে এসেছিলেন তাদের বেশিরভাগই ছিল মহিলা। তারপরে দেখতে দেখতে শুক্র, শনি, রবি করে যত দিন গড়াতে লাগলো দর্শকদের ভিড় বাড়তে লাগলো উত্তরোত্তর। মেট্রোর সামনে যেন মেলা বসে যাচ্ছে। টিকিটের কালোবাজারি হতে লাগলো প্রচণ্ডভাবে। আশপাশের বহু ব্যবসাদার তাদের লোক দিয়ে টিকিট কেটে লোক দিয়েই কালোবাজারি করতে লাগলেন মেট্রোয়। এই রকম ছিল তার বক্স অফিস। মুক্তি পাওয়ার কথা ছিল 2টি ছবির, সপ্তপদী আর 2 ভাই। একটাই উত্তম সুচিত্রা, অন্যটায় উত্তম সাবিত্রী। কিন্তু পোস্টার লাগানো, মুক্তির দিন ঘোষণার পরে হঠাৎ শুরু হলো ধর্মঘট। মুক্তি অনিশ্চিত হয়ে পড়ল। আবার হঠাৎই মিটে গেল সেই ধর্মঘট। মালিক কর্মচারীর বিরোধ অবসানে পুজোর মধ্যেই মুক্তি পেল 2টি ছবি। 2 দিন ধরে যত দর্শক টিকিট কাটে সেটা কাটলো কয়েক ঘন্টায়। সপ্তপদী, 2 ভাই, 2টি ছবির প্রেক্ষাগৃহের সামনে মারামারি শুরু হয়ে গেল। সপ্তপদীর লাইনে দাঁড়িয়ে কতজন যে আহত হয়েছিলেন তার ঠিক নেই। পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছিল দর্শক সামলাতে। যথারীতি 2টো ছবি লেগে গিয়েছিল বাণিজ্যিক মাপকাঠিতে। অগ্রগামী শঙ্খবেলা অগ্রিম টিকিট কিনতে গিয়ে মহিলাদের চুলোচুলির ঘটনাও কম সরস নয়। উত্তম কুমারের সঙ্গে ছবির নায়িকা মাধবী মুখার্জির একটা অন্তরঙ্গ দৃশ্যের হোর্ডিং ছিল এর কারণ। উজ্জ্বলা প্রেক্ষাগৃহের সামনে মেয়েদের কাচের চুড়ির ভাঙা টুকরো কুড়িয়ে এনে উত্তম কুমারের মহিলা ভক্তদের সম্পর্কে সরস মন্তব্য করেছিলেন উজ্জ্বলার তখনকার ম্যানেজার। মহানায়কের বক্স অফিসে এরকম ঘটনা প্রচুর রয়েছে। মহানায়ক 23শে জুলাই বুধবার NT1 স্টুডিওতে ওগোবধূ সুন্দরী ছবি শুটিং করেছিলেন সারাদিন। মনের মতো না হওয়ার জন্য একটি দৃশ্যে শুটিং করবার সময় বারবার সিঁড়িতে ওঠানামা করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। রাত্রে বুকে যন্ত্রণা অনুভব করায় বেলভিউ নার্সিং ক্লিনিকে ভর্তি হয়েছিলেন তিনি।
সকাল থেকে অবস্থার উন্নতিও হয়েছিল। তরুণ কুমারকে নাটক করতে যাওয়ার কথাও বলেছিলেন তিনি। গৌতমকেও বাড়ি থেকে ঘুরে আসতে বলেছিলেন তিনি। হঠাৎ রাত্রি 9টার পর থেকেই যন্ত্রণা বাড়তে থাকে। 9:35 ধরারঙ্গ মঞ্চে জীবন নাটকের শেষ দৃশ্যে অভিনয় করে পাড়ি দিয়েছিলেন অমরলোকে। সেটা ছিল 24শে জুলাই 1980 সাল বৃহস্পতিবার রাত 9:30টায় বেলভিউ ক্লিনিকে তার জীবনাবসান হয়। হে মহানায়ক, আজিও তোমার গৌরব গাথা হয়ে গেছে অম্লান। মৃত্যু তোমাকে করেছে অমর, জুড়ে আছে মনপ্রাণ। নয়ন তোমায় পায় না হেরিতে, রয়েছ নয়ন মাঝারে। তব অভিনব অভিনয় দ্বারা ভুলিতে কেহ কি পারে? তোমার আসন শূন্য রয়েছে, হবে না কভু পূরণ। ভুবন ভোলানো সেই হাসি মুখ সদাই করি স্মরণ।